Hey guys, welcome back to another video. ঠিক আছে? তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে যারা তোমরা ট্রেডিং একদম বিগিনার মানে বা আগেও যারা অলমোস্ট এই রাস্তায় আসো, ঠিক আছে? যারা এই রাস্তায় আসো বা অনেক ভিডিও দেখছো, কনফিউশন টোটালি কোথা থেকে করে মানে মাথায় কোনো কাজ করতেছে না, ওভারঅল একটা কনফিউশন মানে অ্যাজ এ বিগিনার যে যারা প্রথম এই রাস্তায় আসে তাদের মূলত মাইন্ডসেট এবং কনফিউশনে যে থাকে সেই রিলেটেড ভিডিও এবং একজন বিগিনার হিসেবে বা আমি জানি না হয়তো ভিডিওটা অনেকজন আছে যে অলমোস্ট এই রাস্তায় আছে, চলে গেছে, সবকিছুই জানে বা ওরাও জানে, কিন্তু তার একটা কনফিউশন কাজ করে। ঠিক আছে? তো আজকে ভিডিওটা মূলত একবারে বেসিক থেকে একবারে A to Z, যে একজন বিগিনার কিভাবে এই রাস্তায় আসে, কোথা থেকে কি শুরু করলো, একদম মানে এক কথায় বলতে গেলে যে জিরো থেকে একদম স্টার্ট করবো। ঠিক আছে? তো চলো, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমার কিছু এখানে প্রেজেন্টেশন। তো ট্রেডিং ফান্ডামেন্টাল, ঠিক আছে? তো আমি যদি তোমাদেরকে বলি যে হোয়াট ইজ ট্রেডিং, ট্রেডিং কি? আসলে ট্রেডিং হচ্ছে তোমার মূলত কোনো একটা পণ্য বা কোনো একটা জিনিস তুমি কেনা বেচা করবা। ঠিক আছে? সাপোজ ধরো যে তোমার কাছে এত কেজি আলু বা এত কেজি তোমার শাকসবজি আছে, এগুলো তুমি বিক্রি করবা। তো এগুলো তুমি বিক্রি করতে হলে বা তুমি ক্রয় করতে হলে বা কিনতে হলে তোমাকে কোথা থেকে কিনতে হবে? অবশ্যই তুমি মার্কেটে যাবা। মার্কেটে গিয়ে এখানে দেখবা যে অনেক বিক্রেতা আছে। এক একজনের কাছে যাবা, এক একজন এক রকম দাম বলবে একটা জিনিসের। ঠিক আছে? তো এক কথায় বলতে গেলে যে ট্রেডিং হচ্ছে যে তোমার কোনো কিছু জিনিস বা পণ্য একটা কেনা বেচা করার ইয়েকে ট্রেডিং বলা হয়। আমি শর্টকাটলি বলবো, এগুলো বুঝে নাও তোমরা। হোয়াট টাইপ অফ ট্রেডিং, ঠিক আছে? কি প্রকার ট্রেডিং আছে, কয় প্রকার ট্রেডিং আছে? তো এখানে হচ্ছে মূলত ট্রেডিং আসলে অনেক ধরনের আছে বা অনেক ধরনের ট্রেডার আছে, যেমন সুইং ট্রেডিং, পজিশন ট্রেডিং, স্ক্যালপিং, স্টক ট্রেডার। ঠিক আছে? স্টক হোল্ডার বা পজিশন ট্রেডিং, এইরকম কিছু। ঠিক আছে? তো এটা গেল। ঠিক আছে? তো এখন আসি যে অবশ্যই তোমাকে যদি তুমি কোনো কিছু কেনা বেচা বা কোনো কিছু করতে যাও, তাহলে অবশ্যই তোমাকে এর বিষয়ে কিছু নলেজ রাখতে হবে বা মার্কেটে কিরকম দাম, কোন জিনিসের কেমন দাম, কোনটা জিনিস বিক্রি করলে তোমার কতটা লাভ হচ্ছে বা লস হচ্ছে। ঠিক আছে? এটাই। তো তার জন্য অবশ্যই তোমাকে কিছু ধারণা রাখতে হবে বা মার্কেটের ধারণা রাখতে হবে। তো এখন আসা যাক যে মার্কেট বেস। মার্কেট বেস কি? মনে করো যে সরি মনে করো যে তোমার কাছে একটা জিনিস আছে, তুমি কিনবা বা বিক্রি করবা। তো এটা তোমার কাছে মার্কেটে এটা জানতে গেলে তোমার কাছে নলেজ থাকার লাগবে বা এই জিনিসটার দাম কেমন, বা আমি যদি এটা ক্রয় করতে যাই বা বিক্রি করতে যাই, এটা আমার কতটা প্রফিট হবে বা কতটা লাভ হবে, এইরকম কিছু। এখন আসে অ্যানালাইসিস। অ্যানালাইসিস কি? অ্যানালাইসিস করার জন্য এই যে যেটা বললাম আমি, তোমাদেরকে ওই বিষয়ে নলেজ থাকা লাগবে। তারপর আসা যাক যে তুমি এখন মনে করো যে আহ, একটা জিনিস বিক্রি করবা, তার যে ওভারঅল ধারণা, যার যে মার্কেট ভ্যালু, তার যে দাম, সেটা। ঠিক আছে? এখন অ্যানালাইসিস করার জন্য তোমাকে অবশ্যই চার্ট ফাইন্ড করতে হবে বা পেয়ার ফাইন্ড করতে হবে। আচ্ছা, আমরা এই পাশটা পরে আসি। ঠিক আছে? এটা পরে আসি, আগে পেয়ার। ঠিক আছে? আসলে পেয়ার হচ্ছে যে তুমি, আমি যে বললাম প্রথমে যে তোমার কাছে কোনো কিছু একটা জিনিস আছে, তুমি ক্রয় বা বিক্রয় করতে যাচ্ছ, সেটা তুমি কোথায় যাবে? অবশ্যই মার্কেটে যাও। মার্কেট বিভিন্ন ধরনের আছে।
তোমার যার যেটা পছন্দ বা যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী সে সেখানে যাবে। পেয়ারও ঠিক এমন। পেয়ার হচ্ছে একটা, আসলে ট্রেডিং এর ক্ষেত্রে, এটা ট্রেডিং এর ভাষায় যদি বলি বা ট্রেডিং এর ভাষায় বলি যে কোনো কিছু কারেন্সি ওভারঅল যে চার্ট ভ্যালুটা আছে সেটাকে বলে। যেমন যেমন একটা উদাহরণ দিই, যেমন জিবিবি ইউএসডি বা তোমার জাপানিজ ইয়ান, ইউএসডি জেপিওয়াই, এইসব কিছুকে মনে করো যে গোল্ড আছে, যার গোল্ড আছে, বিটকয়েন আছে, এগুলোকে এক একটা পেয়ার বলে। যেখানে তুমি তোমার যে তোমার কাছে যে টাকাটা বা তোমার কাছে যে সেভিংসটা আছে সেটা তুমি আর কি কোথাও লাগাইতে চাচ্ছ, ঠিক আছে? কিনবা নাকি বিক্রি করবা, সেটা সেটা তুমি কোথায় বিক্রি করবা? অবশ্যই মার্কেটে। এই মার্কেট গুলোকে মূলত বলা হয় পেয়ার, ঠিক আছে? পেয়ার গেল। এখন আসি চার্ট। পেয়ারের পর আসলে চার্টটা কি, তুমি যেই যেই মার্কেটে বিক্রি করবা তার যে প্রিভিয়াস ডাটাগুলো আছে, যে আগে কিরকম, আগে কেমন দামে, আগে কেমন দামে বিক্রি হয়েছে, বা এক সপ্তাহ আগে বা এক এক মাস আগে কেমন দামে বিক্রি হয়েছে, বা কেমন দামে মানুষ কিনছে, সেই ওভারঅল ডিটেলসটা মূলত এই চার্টে দেখা যায়, ঠিক আছে? এই চার্টে, তবে চার্টের ভিতরে তুমি কি দেখতে পাবো? চার্টের ভিতরে তুমি দেখতে পাবো যে টাইম ফ্রেম আছে। টাইম ফ্রেম আছে, যেমন ধরো যে তুমি তুমি একটা জিনিস কিনতে যাচ্ছ মার্কেটে, সেটা তার 1 মাস আগে বা 1 বছর আগে বা একদিন আগে, ঠিক আছে, একদিন আগে কেমন দাম ছিল, একদিন আগে কেমন দাম ছিল, তাই তো? সেটা তুমি এইখানে তুমি টাইম ফ্রেমে দেখতে পাবে যে মানুষ আহ, একদিন আগে কিরকম দামে ওই জিনিসটা কিনছে বা ওই জিনিসটা বিক্রি করছে। সেই হিসাবে তুমি টাইম ফ্রেমে তুমি দেখতে পাবা। একদিন, 1 সেকেন্ড পর্যন্ত দেখা যায় এখানে। তোমার মান্থলি আছে, ইয়ারলি আছে, ঠিক আছে? তো এটা গেল টুলস। মার্কেটের ভিতরে তুমি যখন চার্টে ঢুকবা, চার্টের পর তুমি যখন টাইম ফ্রেম বলে তুমি জানতে পারবা। তারপর তোমার আছে টুলস। কিন্তু মার্কেটে কিছু চার্টের এখানে যখন আমরা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা কিছু টুলস দেখি, যেগুলোর মাধ্যমে আমরা ড্রয়িং করি, ঠিক আছে? এগুলোকে মূলত টুলস বলে। তো এখন আসা যাক যে, এটা গেল। আশা করি আই হোপ তোমরা বুঝতে পারছো এখানে কি বুঝাতে যাচ্ছি, ঠিক আছে? তো এখন আসা যাক যে হাউ টু ইউজ টাইম ফ্রেম অ্যান্ড টুলস, বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস নেম, বাই অ্যান্ড সেলস। বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি আমি এটা পরে আসতেছি, ঠিক আছে? আগে আগে বাই সেল টপিকটা তোমাদের ভালো করে দিল। বাই সেল হচ্ছে যে, বললাম যে তোমার কাছে কোনো একটা জিনিস আছে, তুমি সেটা অন্য একজনের কাছে বিক্রি করতে যাচ্ছ বা কিনতে যাচ্ছ, তার জন্য অবশ্যই তোমাকে মার্কেটে গিয়ে বিক্রি বা কিনতে হবে। তো তুমি যদি একটা জিনিস বিক্রি করতে চাও, অবশ্যই সেই মার্কেটে অবশ্যই কোনো বায়ার্স আছে বা যে কিনবে সে আছে। আবার তুমি যদি মার্কেটে কোনো কিছু কিনতে যাও, অবশ্যই সেখানে মনে করো যে সেলার্স আছে, ঠিক আছে? সেলার্স আছে, অবশ্যই সেলার্স আছে যে তোমার তোমার কাছে এটা বিক্রি করবে, এটাই, ঠিক আছে? আসা যাক যে সাপোর্ট রেজিস্ট্যান্স। আসলে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি, আমাদেরকে সহজ ভাষায় বলি। আসলে চলো নেক্সট, আচ্ছা, নেক্সট স্লাইডে বলি সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। যখন আমি একটা উদাহরণ দিই, যখন একটা বলকে তুমি একটা রুমের ভেতর তুমি উপরের দিকে ঢেলে মারবা, বা উপরে যে বা তুমি তার পাশের সাইডে ওয়াল বা যা কিছুই হোক, এখানে এটা যে বলটা ধরো তুমি যে ঢেল মারলা একটা রুমের ভিতরে তুমি ঢেল মারলা, এই একটা বল, এটা বল। এই রুমের ভিতরে যদি তুমি উপরের দিকে ঢেল মারো, তাহলে অবশ্যই রুমের ছাদ বা কোনো কিছু আছে যেখানে লেগে আবার মারবে, সেই বলটা আবার নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? আবার বলটা এখানে চলে যাবে, অবশ্যই এখানে কিছু বাধা আছে, যার জন্য এই বলটা তুমি উপরের দিকে নিক্ষেপ করলা, সেই বাধাটাকে অতিক্রম করতে না পারে এটা আবার বাউন্স ব্যাক করে নিচে চলে আসবে, ঠিক আছে? এই যে তোমার মনে করো যে এই যে এখানে যে বাধা প্রাপ্তটা হলো, এটাকে মূলত বলা হয় উপরের উপরের দিকের হিসাবসে
উপরের দিকে যে সাপোর্টটা পায় এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আর এই যে মার্কেট আবার মনে করো যে, সরি, মার্কেট মার্কেট বলতে আমার মার্কেটের মধ্যে চলে আসছে, যেটা যে বলটা যে তুমি যে বাধা পাইবে এখানে, এখানে এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এবং আবার যখন বাধা পাওয়ার পর আবার নিচে চলে আসবে, অবশ্যই নিচে নিচে তোমার মাটি আছে বা কোনো কিছু আছে বাধা, যেটা তুমি মনে করো যে যেখানে তুমি দাঁড়ায় আছে সেটা একটা বাধা। অবশ্যই উপর থেকে আসে আবার নিচে আসবে, নিচে আসার পর এখানে যে এখানে যেহেতু একটা বাধা আছে, সেই হিসাবে এইখানে ট্যাপ এইখানে লাগার পর আবার বাউন্স ব্যাক করবে, ঠিক আছে। তো এই যে এই নিচে যে আবার যে বাধাটা পাইলো, এটাকে বলা হয় সাপোর্ট। সাপোর্ট মানে এই সাপোর্টের কাজ কি, এই বলটাকে, এই বলটাকে তোমার, এই বলটাকে, এই বলটাকে আর যে দুপুরে গেলো তুমি ঢেল মারলা, তুমি এখান থেকে ঢেল মারলা, এখান থেকে ঢেল মারলা, এখান থেকে ঢেল মারলে তুমি উপরের দিকে বাধাপ্রাপ্ত হইলো, আবার নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর কি হলো, অবশ্যই এখানে কোনো কিছু আছে যার জন্য মাটি বাধা হয়, এখানে তখন কি করবে, মাটি এইখানে আসে আবার বাউন্স ব্যাক করবে, বাউন্স ব্যাক করবে। এই যে বাধাপ্রাপ্তটা হইলো, এটাকে বলা হয় সাপোর্ট। তো আবার যখন মনে করো যে একাধিকবার তুমি যদি একটা বস্তুর উপর যদি একাধিকবার ঢিল বা আঘাত করতে থাকো, অবশ্যই সেটা একদিকে একদিকে না একদিকে ব্রেক করবে। মনে করো যে তুমি উপরে, উপরের যে বস্তুটা আছে বা যে বাধাটা আছে সেটাতে তুমি বারবার আঘাত করলা, তার ফলে কি হলো, প্রথমবারে ভাঙলো না, দ্বিতীয়বারেও ভাঙলো না, তৃতীয়বারের বার দেখা গেল যে এটা ভেঙে গেলো। আবার সেম 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 জিনিসটা নিচের সাপোর্টের ক্ষেত্রে, প্রথমবার মারলা ভাঙলো না, দ্বিতীয়বার মারলা ভাঙলো না, আবার তুমি ইয়ে করলা, যে আবার তুমি আঘাত করলা, কিন্তু এইবারে ভেঙে গেল, ঠিক আছে। এই সাপোর্ট গুলো আসলে কি, সাপোর্ট রেজিস্ট্যান্স এর কাজ হলো যে মার্কেটকে কারেন্টলি বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে বাধা প্রদান করে, যে যখন তুমি একটা জিনিস বা একটা পণ্যের দাম, যখন তুমি মনে করো যে তুমি একটা জিনিস কিনতে যাচ্ছ, সেটা একদিন আগে, একদিন আগে সেটার দাম ছিল, একদিন আগে সেটার দাম ছিল 10 টাকা, ঠিক আছে, 10 টাকা। আবার তার দিনের পরের দিন কি হলো, সেটার দাম হয়ে গেলো 20 টাকা, 20 টাকা। তো এর আগে এই যে তুমি যে একদিন আগে যে জিনিসটা কিনতে চাইছো, পরে যেটা দাম ছিল 10 টাকা, তারপর এটা দাম বাড়ে হয়ে গেলো 20 টাকা। তো এর আগে, একদিনের আগে, এই একদিনের আগে অবশ্যই তার আগে কোনো কিছু, আহ, ওই জিনিসটা আগেও কখনো দাম বাড়ছে বা কমছে, ঠিক আছে, দাম বাড়ছে বা কমছে, যার ফলে মার্কেটে তোমার মনে করো যে তুমি যে জিনিসটা কিনতে যাচ্ছ সেটা দাম ওঠানামা করতেছে। তুমি ক্রয় করতে গেলে সেটা জিনিস তুমি একদিন আগে দেখলে 10 টাকা, পরের দিন সেটা 20 টাকা, অবশ্যই সেটা তুমি তখন কিনতে চাইবে না, বা তোমার সেটা প্রয়োজন মনে হবে না, যে না এত দাম দিয়ে আমি কিনবো না, দাম একটু কমুক তারপর আমি কিনবো, ঠিক আছে? দাম কিনে কমার পরে আমি কিনবো। এটাকে এই যে তুমি যে এই যে ভোগটা, আমি ডিসাইড করি, এই যে ভোগটা, আর এই যে তুমি যে দাম কমার যে আশা, চিন্তাধারা, কমলে আমি পরে আবার কিনবো ওই জিনিসটা, আচ্ছা, ঠিক আছে। এই যে দাম কমা পর্যন্ত এটাকে, এই যে তুমি যেখান থেকে কিনবা বা দাম কমবে, সেইটাকে বলা হয় সাপোর্ট। এবং এই যে দাম যে বাড়লো, ঠিক আছে? একটা একটা পর্যায়ে তো এটা তো সবসময় আর তো দাম বাড়তে থাকবে না, একটা পর্যায়ে না একটা পর্যায়ে তোমার দাম কমতে থাকবে। একটা চাহিদা তো আসলে সবসময় থাকে না একটা জিনিসের চাহিদা, তো একসময় না একসময় এই জিনিসটার চাহিদা কমবে। এই যে কমে যাওয়ার ইয়াটাকে বলা হয় কিন্তু রেজিস্ট্যান্স, মানে যেখান থেকে মার্কেট একটু বাধা পেয়ে আবার নিচের দিকে চলে আসবে। যাই হোক, তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। এগুলা এইগুলা আসলে অত কিছু ডিপ বোঝানো কিছু নাই, এগুলা জাস্ট সিম্পল ভাবে বললেই সবকিছু বোঝা যায়। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। তো চলো পরবর্তী নেক্সট স্লাইড। তারপরে কি আছে এখানে, এখানে আছে ক্যান্ডেল, ঠিক আছে।
মার্কেটে তুমি যে কেনা বেচা করবা তার প্রুফ গুলা আসলে উম, সামনে বা আগে কখনো যে ওই জিনিসটা কেনা বেচা হয়েছে তার প্রুফ স্বরূপ এই ক্যান্ডেল গুলা তুমি ঠিক আছে মার্কেটে। এই ক্যান্ডেল গুলার একটা এক এক ক্যান্ডেলের নাম আছে। আশা করি বুঝতে পারতেছি এগুলো। একটা এক ক্যান্ডেলের নাম আছে এই যে যেমন হ্যামার হ্যামিং মারুর ওই যে আইএফসি ক্যান্ডেল ডোজি, এটা হচ্ছে গ্রাউন্ড বাই ডোজি, ঠিক আছে। তো এক একটা ক্যান্ডেলের এক রকম নাম। এই যে আমি এখন তোমাদেরকে বলি হ্যামার ক্যান্ডেল, এটা যখন কোনো মার্কেটে প্রথমে মানে সাপোর্টে তৈরি হয় এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা সাপোর্টে তৈরি হয় তখন সেই ক্যান্ডেলে কি করে, প্রথমে কি করলো মনে করো যে এটা একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, ঠিক আছে, এটা একটা ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল, ধরো একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল কি মার্কেটের ওপেনিং হলো এখান থেকে, ঠিক আছে, ওপেনিং হলো, মার্কেট নিচে আসলো, তখন দাম কমলো, পরে আবার উপরে চলে গেলো, প্রথমে দাম কমলো আবার দাম বাড়ে, ঠিক আছে। কিন্তু এই যে বাধা প্রাপ্তটার যে জায়গাটা আছে না, এখানে মূলত এই ক্যান্ডেলটা বেশি দেখা যায় আমার, আমার ক্যান্ডেলটা, ঠিক আছে। এটা মূলত সাজেস্ট করে যে হ্যাঁ মার্কেট একটা জোন বা সাপোর্ট জোনে পৌঁছাইছে এবং এখানে মোটামুটি বাইং এর যে বায়ার্স এর যে প্রেশারটা সেটা বোঝা যায়। যদি এখান থেকে মার্কেট মনে করি যে এখান থেকে আমরা দেখি গ্রিন ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল বা ক্যান্ডেলের ওপেনিং হয় তোমার মনে করো যে লো নিচ থেকে, ঠিক আছে, যদি সেটা গ্রিন হয়, উম, এখানে এই ক্যান্ডেলের ওপেনিং নিচে দাম কমছে, কমছে, ঠিক আছে, দাম কমছে, পরে একটা পর্যায়ে আসে এটা সাপোর্টের দামটা আবার মানে পরবর্তী দাম কমতে কমতে এই আমি তোমাকে বললাম যে তুমি দাম কমার অপেক্ষায় আছো, যখন দাম কমবে তখন তুমি তোমার ওই জিনিসটা প্রয়োজন, আগে দাম বাড়ে গেছে চিন্তা করো না, কমার পরে তুমি কিনবা এটা, সেটা মূলত এই যে তুমি দেখতে পারলা যে না এর থেকে আর দাম কমবে না বা একটু আগের আগের তুলনায় একটু সস্তা পাইছে বা একটু কম দামে পাইছে, তখন তুমি ওই যে কিনে নিলে আর কি। এই জায়গা এটাই কিন্তু নাকি এইখানে মনে করো যে আমার আগে ছিল 20 টাকা, এখন এখানে চলে আসছে 12 টাকা, 12 টাকায় চলে আসছে, ঠিক আছে। এখন তুমি ভাবতেছো যে না এখন যেহেতু আগের থেকে অনেকটা দাম কমছে আমি জিনিসটা নিবো বা কিনে নিবো, এখন এই যে এখানে যে তুমি কিনে নিলা তার পরিপ্রেক্ষিতে কি এখানে কিছু বাধাপ্রাপ্ত হচ্ছে, কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার পর কি মার্কেট আস্তে 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 তুমি কেনার পর সেটা দেখতে গেলো যে তোমার দেখা তোমার পাশাপাশি আরো যাদের কোনো কিছু কিনবে ওই সেম জিনিসটা প্রয়োজন আছে, তারাও কিনলো ওই দামে 12 টাকায়, তখন দেখলো যে যে একাধিক যে কেনার ফলে কি মার্কেটে কি ওই জিনিসটার কি চাহিদা বাড়তেছে, ডিমান্ড বাড়তেছে, চাহিদা বাড়তেছে, আর ডিমান্ড বাড়লে সবসময় মনে রাখবে যে যদি ডিমান্ড একটা জিনিসের ডিমান্ড বাড়ে, তোমার কাছে মনে করো যে তোমার কাছে ধরো একটা পেন আছে বা কলম আছে, ঠিক আছে, সেটা তুমি ফার্স্ট টাইম তুমি কিনলা, কেনার পরে দেখতেছো যে মার্কেটে ওই জিনিসটা কম অ্যাভেলেবল, কেনার জন্য অনেক মানুষ আছে কিন্তু ওই জিনিসটা পাওয়া যাচ্ছে না। ওই হিসেবে তখন কি ওই জিনিসটার চাহিদা বাড়ে যায়, চাহিদা বাড়লে কি তুমি মনে করো যে যে জিনিসটা তখন তুমি 12 টাকায় কিনছো, সেই জিনিসটা তোমার চাহিদা বাড়তে বাড়তে তখন সেটা মানুষ কি করবে, তো ওইটা প্রয়োজন, ওটা প্রয়োজনীয়, ওইটা লাগবে, তার জন্য কি হয় এগুলো তখন তখন বেশি দাম হইলেও তখন হয় ওটা কিনবে। এই যে বেশি দামের যে চাহিদা থাকে, মানুষের যে চাহিদাটা যার ফলে মানুষ যে বেশি দাম দিয়ে কিনে এটাকে মূলত বলা হয় ডিমান্ড, ঠিক আছে, ডিমান্ড বলে। আর যখন একটা জিনিসের দাম বাড়তে বাড়তে তখন যখন এটা আর কি মানুষের কেনার সামর্থ্য থাকে না, তখন সে চিন্তা ভাবনা করে যে না এত দাম দিয়ে আমি কেন কিনতে যাবো, এত দাম দিয়ে কেনা যাবে না, তখন কি হয় ওই জিনিসটা আস্তে আস্তে চাহিদা কমে, চাহিদা কমলে কি হয়, চাহিদা কমলে ওই জিনিসটার দাম কমে। যেমন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা তুমি দেখতে পাবা মূলত মার্কেটের রেজিস্ট্যান্স, এই ক্যান্ডেলটা মানে হ্যাঙ্গিং ম্যান তুমি দেখতে পাবা মার্কেটের রেজিস্ট্যান্স,
ঠিক আছে? রেজিস্ট্যান্সে দেখতে পাবা এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা দেখতে পাবা রেজিস্ট্যান্স। এটার মানে হলো যে দাম বাড়তেছে বাড়তেছে, এক পর্যায়ে মানুষের ওই যে দামটা মানুষের স্বার্থের বাইরে বা তোমার সামর্থ্যের বাইরে। তোমার কাছে আছে 20 টাকা, এটার দাম হয়ে গেছে 30 টাকা, তুমি এখন দিয়া তুমি তোমার কাছে 8 টাকা নাই, তুমি এখন ওই জিনিসটা কিনবা কিভাবে? তো তখন বলবা যে না থাক, এখন যেহেতু দাম বাড়ছে এখন আর কিনবো না, পরবর্তীতে যখন দাম কমবে তখন। এই যে তুমি যে হাইরা পরবর্তীতে কিনবা যদি চাহিদা চাহিদা কমে যায়, তোমার চাহিদা কমে যাবে, তার জন্য কি হলো? তার জন্য কি, যখন আমি যখন কি বললাম, যখন একটা জিনিসের চাহিদা বাড়ে তখন সেটার দাম বাড়ে, যখন একটা জিনিসের চাহিদা কমে যায় তখন সেটার দাম কমে। ঠিক আছে? তো এই যে চাহিদা কমার কারণে তোমার এটা তোমার মার্কেটের রেজিস্ট্যান্স তৈরি হয়। হ্যাঁ, ঠিক আছে? এখন আসা যাক, আমি তোমাকে আরো তোমার ভিডিওগুলো কথাগুলো আমার বুঝতে পারছো না, আমি শর্টকাটে বলে দিচ্ছি। মানে আসলে এইটুকু পর্যন্ত মার্কেট কম বেশি সবারই ধারণা থাকে, এটা একটা ছোট বাচ্চাকে বললেও বুঝতে পারবে। আর যেহেতু তুমি এই ভিডিওটা দেখতেছো তার মানে তুমি নিজে করে কাজটা করতেছো বা শেখার চেষ্টা করতেছো বা অনেকেই জানে। তো এই জন্য আর বিস্তারিত বলতেছি না। এখন মারুতি ক্যান্ডেলটা কি? এটা মারুতি ক্যান্ডেলটা তৈরি হয় মূলত বাহিনীর বাহিনীর বা চাহিদার প্রেসারে। যখন একটা জিনিসের অতিরিক্ত চাহিদা হয়ে যায় তখন সেটার দাম মনে করো যে আকাশ ছোঁয়া হয়ে যায়, সেখানে কোনো সেলিং এর বা চাহিদার কোনো, যাদের চাহিদা নাই তাদের রিয়েকশন দেখা যায় না। ঠিক আছে? এই জিনিসটার চাহিদার কোনো রিয়েকশন দেখা যায় না, কিন্তু চাহিদা নাই সে কারণে তোমার মনে করি যে এইটার কোনো, একটা কথা মনে রাখবা, এই মারুগুজু ক্যান্ডেল তোমার গ্রিন ক্যান্ডেলও হয় আবার রেড ক্যান্ডেলও হয়, দুই রকম ক্যান্ডেলই হয়, আমি জাস্ট একটা দেখাইছি, বাকি আরেকটা তোমরা বুঝে নিও। আরো যদি তোমরা বুঝতে পারো, যখন মনে করো যে এখানে এখানে ভাই এখানে যারা বিক্রি করবে ওদের কোনো চাহিদাই নেই, ওদের কোনো চাহিদাই নেই যে ওই জিনিসটার কমলে দাম দাম কমলে বা এত দামে আমি এত লাভ বেশি আমি বিক্রি করবো। ও এক্সপেক্ট করতেছে কি দাম আরো বাড়বে, আরো বাড়বে, এই জন্য এখানে যারা বিক্রি করতেছে হোল্ড করে, তুমি একটা জিনিস তোমার কাছে মনে করো যে একটা বল আছে, সেটা তুমি কিনে রাখছো হয়তো 10 টাকা দিয়ে, সেটা দাম বাড়তে বাড়তে 12 টাকা, 12 টাকা থেকে 14 টাকা, 14 টাকা থেকে 17 টাকা, এরকম করতে করতে সেটা জিনিসের দাম হচ্ছে 20 টাকা চলবে। তুমি এখন আশা করতেছো যে যেহেতু 20 টাকা চলে গেছে, তো একটু দাম বাড়ুক, তখন আর কি, তখন তুমি সেটা কি, তারপর আমি চিন্তা ভাবনা করলে আর একটু দাম বাড়ুক, তারপর আমি সেটা বিক্রি করবো। তখন তুমি সেটা চিন্তা ভাবনা করলে যে এই যে তোমার যে তখন যে তোমার যে বিক্রি করার চিন্তা ভাবনা করলো যে তুমি যে বাদ দিতে পারো, তুমি চিন্তা ভাবনা দেখাই যাবে না, তোমার চাহিদা দেখা যাবে তুমি বিক্রি করবো, তার কারণে কি এখানে কোনো তোমার প্রেশার বা ইয়ে তোমার ক্রিয়েট হলো না, যার কারণে সেটার দাম মনে করো যে যারা বিক্রি করবে তাদের কোনো এখানে এক্টিভিটিস নাই, আমার তার মানে এই জিনিসটা আরো যদি মূলত এইভাবে তৈরি হয়, যেখানে অ্যাকচুয়ালি বায়ার্স এবং সেলার্স এর প্রেশার থাকে বেশি। যদি গ্রিন হয় তাহলে বুঝতে পারবে যে এটার বায়ার্স বা চাহিদা বেশি, এবং যদি রেড হয় সেটা বুঝে নিতে হবে সেটার চাহিদা কম। ঠিক আছে? আইএফসি 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 আমি বললাম, আইএফসি ক্যান্ডেল তোমার ওই বাইং সাইডেও দেখতে পাবা, সেলিং সাইডেও দেখতে পাবা। এটি মূলত ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল, যেখানে হিউজ পরিমাণ বাই সেল হয়। ঠিক আছে? অনেক পরিমাণে বাই সেল হয়, যেখানে মনে করো একটা জিনিসের দাম বাড়ে গেল, এমন দাম বাড়ছে যে তুমি এই জিনিসটাতে তুমি মনে করো যে 10 টাকা দিয়ে কিনে তুমি 30 টাকায় বিক্রি করছো, বা তোমার মতো আরো অনেকজন আছে যারা ওই জিনিসটা কিনে রাখছে বা কেনার জন্য মনে করো যে প্রস্তুত হয়ে আছে। তো এইখানে মূলত কি হয় যে বাইং এবং সেলিং এর যে প্রেশারটা তৈরি হয়, সেটার মূলত এই ফর্মেশনে দেখা যায় যে বাইং এবং সেলিং এর প্রেশার বেশি। তো এই ক্যান্ডেলের মধ্যে বাইং বা সেলিং সবচেয়ে বেশি হয়েছে। এটাই মনে করো যে আগে চলতেছিল, চলে হুট করে একটা এইভাবে ক্যান্ডেল দিয়েছে, এটা পুরোটাই একটা ক্যান্ডেল, ঠিক আছে? তখন তোমাকে বুঝতে হবে যে এইখানে
বাইং এবং সেলিং এর প্রেশার বেশি, বা যদি এটা তোমার মনে করো যে গ্রিন ক্যান্ডেল, তুমি বুঝে নিবে এখানে বাইং এর প্রেশার বেশি। যে রেড ক্যান্ডেল হয় তাহলে এখানে সেলিং এর প্রেশার বেশি, মানে চাহিদা মানুষের কম, বিভিন্ন মানুষ সেল করতেছে, একটা রোডের জন্য কয়েকজন সেল করতে গেছে, তার কারণে মার্কেট কি শেয়ার দ্বারা আইডিয়া কমে গেল। সেটা মূলত এই ফরমেশন ক্যান্ডেলটা তৈরি হয়, এই ফরমেশন ক্যান্ডেলটা তৈরি হয়, এটাকে মনে করা বলা হয় আইএফসি ক্যান্ডেল। এখন আসা যাক ডজি। ডজি কি? ডজি হলো যে এই ক্যান্ডেল গুলো কি, এগুলো মূলত এগুলো ফলের অত প্রয়োজন নাই। জাস্ট আমি তোমাকে ডজি টাইপের ক্যান্ডেল গুলোতে আর কি ডিসিশন মেকিং, বা হঠাৎ করে মনে করো যে তুমি একটা মার্কেটে গেলা, জাস্ট বলি একটা মার্কেটে গেলা, প্রথমে তুমি একটা জিনিস মনে করো যে তুমি একটা বল, সাপোজ একটা বল তুমি কিনতে যাওয়ার পর মার্কেট যখন একজন সেলার্স যখন তার শপ বা দোকানটা ওপেন করে, তুমি সেই সেখানে গেলা কিনতে গেলে, প্রথমে ওপেন করা মাত্র ওই জিনিসটার দাম দাম ছিল মনে করো যে 1 টাকা, ওপেন করা মাত্র। তারপরে সেটার দাম আস্তে আস্তে কমে গেল, কমে সেটা চলে গেল কত, 50 পয়সা, 50 পয়সা, ঠিক আছে, 50 পয়সা, 50 পয়সা সেটা। তারপরে আবার যখন মার্কেট সারাদিন চলতে আছে, বাড়ছে বিক্রি করে, দেখা আস্তে আস্তে দেখতেছে যে মার্কেটের দাম, মার্কেট চাহিদা, তখন আস্তে আস্তে দেখলা যে মানুষ ক্রয় করতেছে বেশি চাহিদা, তখন আস্তে আস্তে ভাবলো যে এই সেল আসছে, ভাবলো যে মার্কেটটা আস্তে আস্তে কমায় দিবে। তখন আস্তে আস্তে হয়ে গেল কি, দাম হয়ে গেল 1 টাকা থেকে 3 টাকা, 3 টাকা। যার কারণে মার্কেট সেটার দাম বেড়ে গেল, ঠিক আছে। এখন আরেকটু পর দেখতে গেলো যে 3 টাকা বাড়ানোর পর, দাম বাড়ার কারণে যারা কিনবে ওই সেলারের কাছে বা তোমার কাছ থেকে যারা কিনবে, তাদের যে দাম বাড়ার কারণে যারা কিনবে ওরা আর তেমন অ্যাক্টিভিটিস দেখাচ্ছে না, আর তেমন চাহিদা দেখাচ্ছে না। যার কারণে তখন কি হয়, ওই সেলার্সকে আবার আস্তে আস্তে দাম কমানোর ফলে কি হয়, আবার মনে করো যে ওই দামে চলে আসে, স্বাভাবিক দামে। এখান থেকে এই জিনিসটার দাম শুরু হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার পুরা পুরো একদিনের বা পুরো 1 মাসের স্টোরি। তুমি মনে করো যে তুমি মান্থলি মান্থলি একটা জিনিস, 1 মাস যাবত একটা জিনিস অ্যানালাইসিস করতেছো, একটা জিনিসের দাম আজকে বাড়তে আছে হুট করে একদিন প্রাকৃতিক কেমন জিনিসটা দাম হঠাৎ করে আগের সাবেক দামে চলে আসছে। এখানে মূলত এই ক্যান্ডেল বলতে রোজি টাইপ ক্যান্ডেল, রোজি টাইপ ক্যান্ডেল, রোজি টাইপ। আশা করি ভিডিওটা বুঝতে পারছো, যতটুকু সম্ভব আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি। আর বাইসেলটা কি, আমি বললাম যে তুমি একটা জিনিস যখন কিনতে যাবা, কেনার ফলে কি তোমার যে ওই জিনিসটার যে চাহিদার কারণে দাম আস্তে আস্তে বাড়তে থাকে, আস্তে আস্তে দাম, ঠিক আছে? এই ক্যান্ডেলটা মার্কেটে, গ্রিন ক্যান্ডেলটা মার্কেটে মূলত বাইরে চাহিদা বেশি, আছে বেশি, যার কারণে এটাকে আগে দিনে ধরা হয় বাইরে ক্যান্ডেল। বুঝতে পারছো? সেল সেল সেলটা হলে কি, তার যারা বাড়ি করতেছে এবং যারা বিক্রি করতেছে, এই সেলার্স, এখানে তুমি বলটা যেটা বিক্রি কিনলা, সেটা কেনার কারণে সেটা চাহিদা কি বাড়লো না, বাড়লো। তোমার মতো আরো অনেকজন আছে যাদের এটা প্রয়োজন বা খেলার কারণে এটা কিনতে লাগে, কেনা লাগবে। তার কারণে কি, ওর বিক্রি বেশি হয়েছে, যার জন্য চাহিদা বেশি, তার কারণে দামও বেশি, দাম বাড়তে থাকে। সেলার্সকে যে বিক্রি করতেছে, আগে যে দামটা যে ছিল, আগে যে বিক্রি করতে,
দাম বাড়ার ফলে পরবর্তীতে সে আর মনে করে যে জিনিসটাকে বিক্রি করলো, তার পরিপ্রেক্ষিতে সেটা কি, তার পরিপ্রেক্ষিতে দাঁড়াইলো যে তার কাছে ওই জিনিসটার চাহিদা কম, বা ওই কিছু লাভ অংশ রেখে ওই জিনিসটা ছাড়ে দিচ্ছে যে আমি আর ওই জিনিসটাতে এত লাভ করবো না। তার কারণে কি, সে ওইটা মার্কেটে ছাড়ে দিবে, তার কারণে ওর কাছে ওই জিনিসটার চাহিদা কম। এই এখানে মূলত কি, সেল সেল বেশি, এগুলো মূলত সেলিং এর ব্যাপার। বাইং এবং সেলিং এগুলো খুবই বেসিক নলেজ, ঠিক আছে, এগুলো খুবই বেসিক নলেজ। আর এগুলা অত ডিটেলসে বোঝানোর কিছু নেই। নেক্সট যে আমার ইচ্ছা আছে যে এই ডিটেলগুলা তোমাদেরকে বিস্তারিত বুঝাবো, এবং আমি তোমাদেরকে A to Z একদম বেসিক থেকে আমি তোমাদেরকে নিয়ে যাবো, ঠিক আছে। তারপরে আসা যাক কনসেপ্ট। তুমি কি মনে করো যে মার্কেটে, এতক্ষণ আমি তোমাদেরকে ওভারঅল ভিউ দিয়ে বুঝাইলাম, কারণ মার্কেটের হিসাবে যদি আসি তোমাদেরকে এখানে অনেক রকম কনসেপ্ট দেখতে পাবো আর কি। এক একজন এক এক রকম কনসেপ্টে চার্টকে অ্যানালাইসিস করে, এক একজন এক এক রকম কনসেপ্ট ইউজ করে। তার মধ্যে পপুলার কিছু কনসেপ্ট হলো তোমার এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট, যা ওনার হচ্ছে তোমার মাইকেল জন স্টোন, এবং তারপর হচ্ছে আইসিটি, ইনার সার্কেল। এটা হচ্ছে অ্যাডভান্স, এটা হচ্ছে তোমার এই এসএমসির এটা হচ্ছে অ্যাডভান্স ভার্সন। মানে এটা এটা আরো ডিপ, এটা যতটা নতুন তার থেকে এটা আরো deep, ঠিক আছে? এটা তারপর আসছে এমএমসি, মিরর মার্কেট কনসেপ্ট। এটা মূলত তোমার আমি স্বীকার করবো না, কারণ এটা হচ্ছে তোমার স্ক্যাল্পিং টাইপ, ঠিক আছে, স্ক্যাল্পিং টাইপ কনসেপ্ট। এটা মার্কেটে রিসেন্টলি আসছে, এটা বেশি দিন হয়নি। তারপর আছে তোমার এমএসএমই, মার্কেট স্ট্রাকচার অ্যান্ড রিভার্সাল, এমএসএমই মার্কেট স্ট্রাকচার অ্যান্ড রিভার্সাল। এটাও মূলত তোমার এই এসএমসি বেসিসের কনসেপ্ট, কিন্তু এর কিছু নিজস্ব কিছু রুলস আছে, ঠিক আছে, রুলস আছে। কিন্তু সবচেয়ে মেন কথা হচ্ছে তুমি যদি এখানে এই জিনিসটাকে, এই কনসেপ্টটাকে তুমি যদি এখানে ভ্যালু না দাও, এই জিনিসটা তুমি একদমই বুঝতে পারো না, একদমই বুঝতে পারো না, কোনো কিছু বুঝতে পারো না। মানে মানে আমি অনেক ট্রেডার দেখছি যেগুলো অর্ডার গুলো এগুলা নিয়ে নাকি এগুলা নিয়ে নাকি এসএমসি, কিন্তু এসএমসি আসলে এগুলো যখন আমি তোমাদেরকে যেগুলো নিয়ে আসলাম তখন তুমি দেখতে পাবো যে আসলে নলেজ কাকে বলে বা এগুলো কি। তো আমি তোমাদেরকে জাস্ট এটাই সাজেস্ট করবো যে দেখা যাক, আমি চেষ্টা করবো তোমাকে যতটুকু পারি নিজের দিক থেকে বোঝানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছ যে আমি আমাদের যে মূলত পরবর্তীতে যখন আমি আমাকে বলবো এই দুইটা কনসেপ্ট আমি তোমাদেরকে বুঝিয়ে শেখাবো। এটা এমএনসি, এমএনসিও আমি মোটামুটি কিছু জানি। তো আমি বাট মার্কেটে পপুলার এবং সবচেয়ে ওয়ার্কেবল কনসেপ্ট হচ্ছে তোমার এই দুইটা কনসেপ্ট, সিটি এগুলোর মতো আর কনসেপ্ট হয় না। তো আই হোপ ভিডিওটা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। তোমাদের আমি নেক্সট ভিডিওতে যথাসম্ভব আমি পার্ট টু পার্ট নিয়ে আসার চেষ্টা করবো, গাইড করার চেষ্টা করবো। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপাতত তোমাদের ইচ্ছা হলে চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা, বাট আমি আমার মতো চালিয়ে যাবো। যদি তোমাদেরকে একান্তই শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি দেখি পরবর্তীতে আমি হয়তো বা টেলিগ্রাম গ্রুপে জয়েন বা টেলিগ্রাম চ্যানেল খুলবো, যেখানে তোমাদেরকে জয়েন করাবো এবং আস্তে আস্তে সেখানে আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই।